সুপ্রভাত বন্ধুরা, টুলিস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকের দিনটা হলো রবিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর আমি চলে এসেছি রোজকার মতো রান্নাঘরে। মেয়েদের বিয়ে হয়ে গেলে সকালটা শুরু হয় রান্নাঘর থেকে, আর দিনটা শেষ হয় রান্নাঘর থেকেই। মানে কি বলবো, সারাটা দিন মনে হয় এই রান্নাঘরেই থেকে যায়, রান্নাঘরেই বিছানা ফিছানা করেই শুয়ে থাকি। তো যাই হোক, আজকে ছুটির দিন বাঙালি বাড়িতে। আজকের এই রবিবার আসলেই মনটা আনন্দে আগে ভরে উঠতো, কিন্তু এখন আর হয় না। কেন জানো তো? কারণ আমার হাজব্যান্ডের ডিউটিটাই ওরকম, শনি রবি বলে আমাদের জীবনে এখন আর কিচ্ছু নেই। বিশ্বাস করো, বিয়ের পরে, বিয়ের আগে বাবা যখন সরকারি চাকরি করতেন, মানে আমাদের এই কাছড়াপাড়ার ওয়ার্কশপেই বাবা কাজ করতেন, এখন রিটায়ার হয়ে গেছে। তো তখন রবিবার আসলেই না আমার খুব আনন্দ হতো, কারণ বাবা সারাদিন বাড়িতে থাকবে, তারপর একটু মাংস হবে, যেরকম বাঙালি বাড়িতে হয় আর কি। কিন্তু বিয়ের পরে আমার এই ধারণাটা সম্পূর্ণভাবে বদলে যায়। মানে সরকারি চাকরি করা মানুষদের শনি রবিবার বলে যে কিছু হয় না, সেটা আমি বিয়ের পর জানতে পেরেছি। কারণ আমার বর এমন একটা কাজ করে, এমন একটা চাকরি করে যেখানে শনি রবি ছুটির দিন কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোমাদের দাদা হচ্ছে একজন লোকো পাইলট, মানে ট্রেন চালায়, সেহেতু ওর কোনো দিনই ছুটি নেই। একদিন ট্রেন চালিয়ে এসে ওই যেটুকু মাঝখানে একটু রেস্ট পায়, সেই রকম তারপরে আবার ও কাজে যেতে হয় ওকে। এইরকম হচ্ছে ওর কাজ। যেহেতু আগের দিন মানে শনিবার ও ডিউটি হয়ে গেছে, এই রবিবার সকালবেলা এসেছে, ওই জন্য আজকে রবিবার ও বাড়িতে আছে। না হলে ও রবিবার দিন সাধারণত বাড়িতে থাকে না। তো ওই জন্য আমার আজকে রবিবার রবিবার একটু ফিল হচ্ছে, কারণ বাবা তো এমনিও বাড়িতে থাকেন রিটায়ারের পরে, আর আজকে যেহেতু তোমাদের দাদাও বাড়িতে আছে, ওর জন্য আজকের দিনটা আমার একটু রবিবার রবিবার লাগছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা ফিছানা গুছিয়ে গোপালকে ঘুম থেকে তুলে তাকে খাবার দিয়ে এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আজকে ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে চিড়ে বাদাম। আমাদের মোস্ট প্রবাবলি ওই চিড়ে বাদাম, মুড়ি বাদাম এইসবই খাই। মাঝে মাঝে রুটি পরোটা এগুলো চলে, কিন্তু বেশিরভাগ আমরা ওই মুড়ি বাদাম বা চিড়ে খাই। কারণ কি বলো তো, সকালবেলা যখন এক্সারসাইজে যাই তারপরে এসে না আর ইচ্ছা করে না যে আবার রুটি করি বা এরকম কিছু। আমাদের ওই 8:30 থেকে 9টার মধ্যে রুটি হয়, মা করে, কিন্তু ততক্ষণে পেটে পুরো ছুঁচোতে ডন মারে, জানো তো। তো তখন কি খাবো ওই হাতের কাছে মুড়ি বাদাম পাই, চিড়ে পাই, সেটাই খাই। দুটোই হেলদি খাবার। একটা রুটি যদি খাও সেটাও হেলদি খাবার, আবার মুড়ি চিড়ে তেলে ভাজা না কিন্তু, তো সেইগুলো হচ্ছে হেলদি খাবার। তো ওই জন্য খেয়ে নিই। ছোলা তারপর বাদাম এগুলো তোমাদের আর কি ভালো ফ্যাট বা প্রোটিনের যোগান দেয় শরীরে। সকালবেলা ব্রেকফাস্টটা করে তারপর একটুখানি চা খেয়ে নিলাম। চা খেয়েই চলে এসেছি হচ্ছে আমার ছাদ বাগানে। এটা আমার সবথেকে প্রিয় জায়গা, তোমাদেরকে আগেও বলেছি। আর এটা কেন সবথেকে প্রিয় জায়গা, কারণ আমি সবুজ খুব ভালোবাসি। আর একটা কথা কি বলো তো, তোমাদের দাদা ট্রান্সফার হয়ে আসার পরে, মানে ওয়েস্ট বেঙ্গলে যখন ট্রান্সফার হয়ে এলো, তখন আমরা 2-3টে গাছ দিয়ে শুরু করেছিলাম। আমার তো কোনো কালেই গাছ লাগানো ওই রকম হবি ছিল না, আর বাবাও খুব একটা পছন্দ করতেন না। ওই আমাদের বাড়ির পাশে একটুখানি জমি আছে, ওখানেই গাছ লাগানো হতো, সবজির গাছ। এই ফুলের গাছ টাছ লাগানো ও আসার পরেই শুরু হয়েছে। তো একটা দুটো গাছ কিনতে কিনতে এখন প্রায় 60 থেকে 70 বা তারও বেশি গাছ হয়ে গেছে, জানো তো। এখন পুরো ছাদটা সবুজে ভরে থাকে, আর নিত্য নতুন ফুল ফোটে, কি যে ভালো লাগে। হ্যাঁ, কুড়িও তো বড় হচ্ছে। পোকা হয়েছে কিনা গাছের ভিতরে দেখুন। পোকা হয়নি। পাতার পিছনে দেখো অনেক গাছে আর আমি মানুষটা একটু গোলাপ প্রেমী, জানো তো। আমি গোলাপ ফুল খুব ভালোবাসি। আমার এখন 40খানা গোলাপ গাছ আছে। তো শীতকালে তো ভালোই ফুল দিয়েছে। এখন ওই পাতার নিচে না খুব মাইটসের প্রবলেম হচ্ছে, তো ওইগুলোই প্রত্যেক দিন এসে পাতার তলা চেক করি, কোন কোন গাছ আমার সুস্থ আছে, কোন কোন গাছের আরও খাবার প্রয়োজন, যত্ন প্রয়োজন, সেগুলো সব দেখি। আর আমি সকাল বিকাল গাছে জল স্প্রে করি, এতে গাছ খুব সুস্থ থাকে আর সতেজ থাকে।
এগুলো সব আমার হচ্ছে গোলাপ গাছ। এখানে যে কটা দেখছো মানে গোলাপগুলোকে আমি আলাদা করেই রাখি, যেহেতু এই গোলাপ গাছ খুব সেনসিটিভ। আর এই যে এখন যে ফুলটা দেখছো এটা নতুন নিয়েছি, এটা ওই এক প্রকার লিলি বলা চলে। আগের ব্লগটাতে যাকে তোমরা দেখেছিলে, যিনি আমাদের গাছ দেন, গাছের যত্ন নেন, তো তার কাছ থেকেই নেওয়া। আর এই দেখো ওদিকে তো বেগুনবালিয়া দেখলে, আর এদিকে দেখো টমেটো গাছ, এটা আমার বর লাগিয়েছিল। প্রথম জানো তো টমেটো আসছিল না, তো তোমাদের দাদা খুব টেনশানে পড়ে গেছিলো যে এত যত্ন করে টমেটো গাছ লাগালাম, একটাও টমেটো খেতে পারবো না। তো অ্যাট লাস্ট ফুটলো। আর এই দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা গোলাপ গাছ। এটা হচ্ছে আরেকটা গোলাপ গাছ, এটার আইডি হচ্ছে শিউন একটা গোলাপের আইডি। আর এইদিকে হচ্ছে সব জবা, শিউলি, এই ফুলগুলো মানে গরমের ফুলগুলো সব এই দিকে। এই দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে না বলো, হলুদ রঙের জবা, খুব দারুণ লাগে বলো। আর এই গাছটায় দেখো কত কুড়ি এসছে। জানো তো বন্ধুরা, এই যে গাছটা এখন যেটা থেকে আমি পাতা ছিঁড়ছি, এই গাছটাতে 2 বছর ধরে কোনো রকম ফুল আসছিল না, গ্রোথ হচ্ছিল না। আর এটা আমাদের সবচেয়ে পুরনো গাছ, মানে প্রথম এসেই আমরা এই গাছটা কিনি। আর এখন ঝেপে কুড়ি এসছে। সত্যিকারেরই যত্ন করলে না সব জিনিসই তার রিটার্ন কোনো না কোনো গিফট দেবেই। কিছুটা সময় ছাদ বাগানে থেকে তারপর চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, কারণ প্রথমেই তোমাদেরকে বলেছিলাম আমি যে বিবাহিত মেয়েদের দিন শুরু হয় রান্নাঘর থেকে আর দিন শেষ হয় সেটাও রান্নাঘর থেকে। তো ওই জন্য যথারীতি এখন চলে এসেছি দুপুরের খাবারের আয়োজন করতে। আর আজকে রান্নাঘরে স্পেশাল মানুষ এসেছে, সেটা হচ্ছে আমার মা। সাধারণত মাকে তোমরা রান্নাঘরে খুব একটা দেখতে পাও না, আসে না রান্নাঘরে। আর আসে না বলাটা ভুল, আমি রান্নাঘরে ঢুকতে দিই না মাকে, কারণ এত বছর ধরে মা আমাকে যত্ন করেছে, বাবা যত্ন করেছে, তো এখন আমার পালা মা বাবার যত্ন নেওয়ার। ওই জন্য খুব অসুবিধায় না পড়লে আমি মাকে ডাকি না। যেমন আজকে একটু শরীরটা ভালো লাগছিল না বলে মাকে বললাম যে তুমি একটুখানি বেটে দাও আমাকে জিরে আর আদাটা, তো আমার ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। কাটাকাটি আজকে আমিই করেছি, ওকে আর করতে দিইনি। আমি কেটে কুটে রান্না করেছি, ও গেছিলো হচ্ছে বাজারে। তো ও বাজার থেকে এসে বলেছিল যে কিছু কেটে দিতে হবে, আমি বললাম যে না থাক, তুমি বাজার থেকে এসছো আজকে বসো, আমি কেটে নিতে পারবো, একটু দেরি হবে কিন্তু আমি পারি কাটতে। আর ও থাকলে একটু সুবিধা হয়, কারণ ও কাটাকাটি না খুব ভালো পারে। আর আজকে সেরকম কিছু কাটাকাটির রান্না ছিলও না। যেমন ফুলকপিটা আমি নিজেই কাটতে পারি, আলুটাও নিজে কাটতে পারি, ওই ধরো পাঁচমিশালি সবজি হলো বা শাক হলো তখন ওকে লাগে। মানে যখন অনেক সবজির রান্না থাকে তখন এই কাটাকাটির ব্যাপারটা আমি ওর দিকেই ঠেলে দিই, কারণ ও খুব ভালো কাটতে পারে আর তাড়াতাড়ি পারে। সেই তুলনায় আমি একটু কম কাটতে পারি, রান্নাটা আমি তাড়াতাড়ি পারি, কিন্তু ওই কাটাকাটির ব্যাপারটা আমার দ্বারা ঠিক হয় না, আমার ভয় লাগে হাতটা যদি কেটে যায়। আর আমি বটি ধরতে পারি না এখনও, চেষ্টা করিনি, কারণ আমার বটি জিনিসটা ভালো লাগে না, বটি দেখলেই আমার ভয় লাগে, তার থেকে ছুরি ভালো। কি বলো তো, ওই যে কথায় আছে না যে মানুষ অভ্যাসের দাস, তো আমি যদি বিয়ের আগে থেকে অনেক আগে থেকেই বটি ধরা একটু একটু করে প্র্যাকটিস করতাম, তাহলে এতদিনে আমি বটিটা ধরে ফেলতে পারতাম ঠিক মতো। তো যেহেতু আমি বিয়ের আগে কোনো কাজ করতাম না, রান্নাঘর তো মারাতামই না, খুব প্রয়োজন না হলে ধরো যেদিনকে আমার একটু মাংস খেতে ইচ্ছে করছে বা বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তখন আমি রান্নাঘরে ঢুকতাম, মানে ফ্যান্সি জিনিসগুলো আমি রান্না করতে খুব ভালোবাসতাম। যেহেতু রান্নাঘরে আমি সেরকমভাবে ঢুকিনি, ওই জন্য বটি ধরাটা আমার এখনও পর্যন্ত আয়ত্তে আসেনি, আর ভবিষ্যতেও আমি মনে হয় না পারবো। ও ঠিক আছে, আমি ছুরি দিয়েই কাজ চালিয়ে নিতে পারি। তো আজকে দুপুরের রান্নায় হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। বাঙালির বাড়িতে শীতকালে তো ফুলকপি হবেই, আর আমাদের এবছর ফুলকপিটা খুব খুব বেশি খাওয়া হচ্ছে, ফুলকপি আর বাঁধাকপি দুটো জিনিস প্রায় সপ্তাহে 3-4 দিন তো হচ্ছেই। আর করছি হচ্ছে শুক্তো আর নিম বেগুন করছি। ও ভালো কথা, আমি কিন্তু দুধ শুক্তো রান্নাটা খুব ভালো করি। তোমরা যদি এই রেসিপিটা দুধ শুক্তো রেসিপিটা দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, আমি দুধ শুক্তোর লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। অনেক দিন আগেই আমার ভিডিওটা আপলোড করা ছিল যে অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে দুধ শুক্তো রান্না করবে, সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি তবুও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের জন্য, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়ে গেল।
তোমাদের বাড়িতে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কিভাবে রান্না হয়, মানে মশলা টশলা দিয়ে করো নাকি প্লেন করো? আমাদের বাড়িতে যেরকম ধরো জিরে বাটা আর আদা বাটা দিয়ে আর তেজপাতা জিরে ফোড়ন দিয়ে এরকমভাবেই রান্না করা হয়। তো তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও। এদিকে শুক্তোটাও আমার রান্না হয়ে গেছে, শুধু একটুখানি ঘি দিলাম, ঘি দিয়ে ঢেকে দিলাম, ব্যাস শুক্তো রেডি। আমি না বিয়ের আগে একদম তেতো খেতাম না, জানো তো। বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে, আমার তো শ্বশুর শাশুড়ি নেই, তো আমার ভাসুর মানে ওর মেজদা আমাকে জোর করে করে খাইয়ে খাইয়ে এখন আমি তেতো খাওয়া শিখেছি। টুকটুক করতে করতে কিন্তু রান্নাটা আমার হয়ে গেল বন্ধুরা। তো একগে উনুনে ভাতও চাপিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে নিম বেগুনটাও হয়ে গেল। তো একটা বড় আর কি কাজ সম্পন্ন হইল। এখন যাব হচ্ছে স্নান করতে, গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে আমার। এখন স্নান করতে যাব, তার আগে একটু তোমাদের দাদার জামা কাপড়টা কাচবো। আমারও কিছু জামা কাপড় আছে, আমাদের ওয়াশিং মেশিন আছে, তাও আমি যতটা সম্ভব পারি হাতে কাচতে, কারণ ওয়াশিং মেশিনে কাচলে একটা কি প্রবলেম হয় বলো তো, জামা কাপড়ের কালারগুলো না ফ্যাকাশে হয়ে যায়, যেটা আমি লক্ষ্য করেছি। জানি না, জানো তো এটা আমার ভুল ধারণা কিনা, কিন্তু এটা আমি দেখেছি যে হাতে কাচা আর ওয়াশিং মেশিনে কাচার মধ্যে না একটা পার্থক্য আছে। যখন আমি তোমাদের দাদার চাকরি সূত্রে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকতাম, ওখানে তো ওয়াশিং মেশিন ছিল না, ওখানে সব কিছু আমাকে হাতেই কাচতে হতো। তো জামা কাপড়গুলো না অনেক বছর অবধি টিকতো, কিন্তু এখানে এসে দেখছি যে 1 বছরের মধ্যেই ছিঁড়ে যাচ্ছে জামা, কালার কেমন ডিসকালার হয়ে যাচ্ছে ওয়াশিং মেশিনে কাচলে। তো তারপর থেকেই আমি আস্তে আস্তে আমার কাপড়গুলো যতই ময়লা হোক না কেন, ওই প্রতিদিনই একটু একটু করে আমি হাতেই কেচে নিই, আর খুব প্রবলেম না হলে আমি ওয়াশিং মেশিনে দিই না। তো হাতে কাচার পর যেটা আমি লক্ষ্য করেছি যে জামা কাপড়ের কালারগুলো না অনেক দিন পর্যন্ত টিকে থাকছে। এমনিও আমাদের এখানে জলে প্রচুর আয়রন আছে, জলেরও একটা ফ্যাক্টর, যে জল যদি ভালো হয় তাহলে জামা কাপড় অনেক বছর অবধি টেকে, যেটা আর কি খুর্দায় হতো। খুর্দায় যেহেতু পার্বত্য এলাকার জল, মানে পাহাড়ি জল ছিল, তো জলে একটু আয়রন ছিল না, খুব ভালো জল ছিল, যার ফলে স্কিন প্রবলেম, চুলের প্রবলেম, তারপরে জামা কাপড় ছিঁড়ে যাওয়ার প্রবলেমটা না মানে হতোই না প্রায় বলতে গেলে। আর এখানে এসে দেখেছি স্কিনের প্রবলেম, চুলের প্রবলেম, জামা কাপড় ছিঁড়ে যাওয়া মানে হতেই থাকছে। এই জলের, একমাত্র জলে এই আয়রন আছে বলে এত জল বাজে না, কি বলবো। ওই জন্য তোমাদের দাদার ডিউটির জামা কাপড়গুলো, তারপরে আমার যাবতীয় নাইটি বা কুর্তি যাই বলো না কেন, ওইগুলো আমি হাতেই কেচে নিই একটু একটু করে প্রত্যেক দিন। আর ওই বিছানা চাদর, জিন্স এইগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই। চলো এবারে স্নানটা করে নিই। এই কাজটা তোমাদের দাদা খুব ভালো করে, যে ও স্নান করে একবারে পুজো দিয়ে দেয়। যদি আমার আশায় থাকে না, তাহলে খেতে খেতে অনেকটা লেট হয়ে যায়, জানো তো। কারণ এমনি রান্না করে জামা কাপড় কেচে স্নান করতে করতে বেজে যায় 12:30, তারপর যদি আবার পুজো দিই আরও 1 ঘন্টা ওখানে লেট। আর ওর তো ডিউটির গাছপাথর নেই জানোই, এই যে শনিবার ডিউটি করে এলো, এই যে রবিবারটা থাকলো, আবার রবিবার রাতের বেলা ডিউটি হয়ে যাবে, তো দুপুরবেলা যদি না ঘুমায় তাহলে প্রবলেম হয়ে যায়। তো ওই জন্য তাড়াতাড়ি ও খেয়ে দে ঘুমিয়ে নেয়, তাই জন্য পুজোটা দিয়ে দেয়, আমি ওদিকে ভাত ফাত বেড়ে নিই, তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলেও তাড়াতাড়ি ঘুমোতে পারে আর কি দুপুরবেলা। স্নান করার সময় দেখছি আবারও কটা জামা কাপড় রয়েছে, তো ওগুলো দিলাম কেচে। নিচের জামা কাপড়গুলো নিচে মেলে দিয়েছি, দড়িতে আর জায়গা নেই, কারণ নিচে যে দড়িটা মেলা আছে ওটা মায়ের জন্য, মার ওপরে উঠতে যেহেতু প্রবলেম হয়, ছাদে পায়ে ব্যথা আছে, তো মা নিচে মেলে, তো ওখানে আর জায়গা নেই বলে আমি বাকি কটা ওপরে মেলে দিলাম। আর তারপর হচ্ছে পাখিদেরকে একটু খাবার দিয়ে দিলাম, বাটিতে করে ভাত নিয়ে এসেছিলাম। আসার আগে এক হাতে বালতি আর এক হাতে বাটিতে ভাত নিয়ে এসেছিলাম। এটা প্রত্যেক দিনই হচ্ছে আমাদের কাজ। ও না হয় আমি ছাদের একদম ওপরের ছাদটায় একটুখানি পাখিকে ভাত দিই, তারপরে হচ্ছে নিজেদের খাবার খাই। একটা কথা আমি খুব মানি জানো তো, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সবার মধ্যে ঈশ্বর আছে। একটু পশু পাখিকে যদি আমরা সেবা করতে পারি, তাদের মুখে একটু খাবার দিতে পারি,
ঈশ্বর সেবা হয়ে যায়। ওই জন্য আমি যতটা সম্ভব আমার দ্বারা, আমি তো করছি না, ঈশ্বরই করাচ্ছে আমাকে দিয়ে। তো যখন পারি আমি ওদেরকে খাবার দিই, বিস্কুট দিই, তারপর পাখিদের খাবার দিই, কোনো অসহায় মানুষ দেখলে তাকে যতটা সম্ভব হেল্প করি। এতে করে আমি মানসিকভাবে খুব শান্তি পাই। এগুলো করে আমার মনে হয় যে আমি ঈশ্বরের সেবা করছি এক প্রকার, কারণ প্রত্যেকটি জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান, আর তাদেরকে একটু সেবা করলে বা সাহায্য করলে ঈশ্বর কিন্তু খুব খুশি হন। তোমরাও যতটা সম্ভব পারবে অসহায় দুস্থ মানুষ বা পশু পাখিদের একটু সাহায্য করতে, বা তাদের মুখে একটু অন্ন বা কোনো খাবার তুলে দিতে, দেখবে খুব মানসিক শান্তি পাবে এতে। তো যাই হোক, এখন হচ্ছে লাঞ্চটা করিনি কারণ খুব খিদে পেয়েছে। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের জন্যই আমি ভিডিও করি, তোমাদের জন্যই আমি আছি, না হলে তো আমি কোথায় ভেসে যেতাম এই ইউটিউবের সাগরে। যাই হোক, তোমরা দেখো বলেই তো আমি এখনো পর্যন্ত টিকে আছি না। তো এইভাবেই ভালোবাসা আমাকে দিতে থাকো, আমার পাশে থেকো, ব্যাস এইটুকুই বলার। তাহলে চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের যত্ন নিও। টাটা।